আজকে থেকে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির এবং এখানেই আপনারা নতুন করে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা লেবার কার্ড বা জব কার্ড আবেদন করতে চান তাদের জন্য কিন্তু অলরেডি ফর্ম দেওয়া হয়েছে বা আপনারা জনকল্যাণ শিবির থেকেও কিন্তু ফর্ম কালেক্ট করতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যারা নতুন করে জব কার্ডের জন্য আবেদন করতে চান তারা কিন্তু এইভাবে নির্ভুলভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাথে কিন্তু কোন কোন ডকুমেন্ট দেবেন সেটাও বলে দিচ্ছি, কারা যোগ্য কারা অযোগ্য, কারা আবেদন করতে পারবে কারা পারবে না, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা দেখে নিই যে ফর্মটা কেমন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ফর্মটা খুলে রেখেছি এবং সাথে কিন্তু একটা মেসেজও খুলে রেখেছি, যেটা হচ্ছে যে 15 থেকে 17 জুন 2026 পর্যন্ত আয়োজিত জনকল্যাণ শিবিরে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অনুগ্রহ করে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনার নিকটবর্তী শিবিরে যান। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে পৌরসভা বা ব্লক অফিসে যোগাযোগ করুন। তো এইরকম করে কিন্তু মেসেজ আপনাদের দেওয়া হচ্ছে। এই শিবিরে গিয়ে কিন্তু আপনারা এই জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র জব কার্ডের জন্য যে আবেদন করবেন সেটা কিন্তু নয়, জব কার্ডের সাথে সাথে আপনারা পিএম কিষাণ করতে পারবেন। টোটাল 54 থেকে 55টির মতো প্রকল্পের কিন্তু এখানে সুবিধা পাওয়া যাবে। আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। আরও যদি অন্য কিছু থেকে থাকে প্রকল্প আপনি আবেদন করতে চান, আয়ুষ্মান ভারত থেকে ধরে আরও অন্যান্য যত রয়েছে সমস্ত কিছুর সুবিধা কিন্তু এই একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই আপনাদের আমি বলতে চাইবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাহলে আমরা দেখে নিই যে এবার কীভাবে আমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করবো। আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করছি ফর্মটা, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কি কি কিন্তু বলা রয়েছে। দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে আপনি কার প্রতি লিখছেন, প্রতি সমষ্টি অধিকারী। এখানে আপনার ব্লকের নামটা লিখতে হবে। ব্লকের নামটা যখনই আপনি লিখে দেবেন, দেখুন এখানে কিন্তু বিষয়টা লেখা রয়েছে। আপনারা হয়তো একটু ঝাপসা দেখতে পাচ্ছেন কারণ ফর্মটা স্ক্রিনশট করা। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, জব কার্ডের জন্য আবেদনপত্র বিষয়ে কিন্তু সেটা বলা হয়েছে এবং এখানে মহাশয় দিয়ে কি বলছে, আমি যে ব্যক্তি আবেদন করছে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন পিতা বা স্বামীর নাম এখানে কিন্তু লিখে দিতে হবে, পিতা বা স্বামীর নাম। তারপরে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতের নাগরিক। তারপরে আমার পরিবারের কোনো জব কার্ড নেই বা ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, যেটি প্রযোজ্য নয়, কেটে দিন। আচ্ছা, এখানে এই ফর্মের মাধ্যমে শুধু যে আবেদন হবে সেটা কিন্তু নয়, মানে এখানে কি বলছে যে আপনার পরিবারের হয়তো জব কার্ড নেই, সেক্ষেত্রে আপনি নতুন আবেদন করতে চান, কিন্তু যাদের আছে বা ছিল তারা কিন্তু কেটে ফেলতে চান বা তারা বন্ধ করতে চান, তারা কিন্তু দুটোই কিন্তু এই ফর্মের মাধ্যমে হয়ে যাবে। বা ডিলিট করতে চান সেটাই কিন্তু হয়ে যাবে, বা ডিলিট হয়ে গেছে আপনি নতুন করে আবার করতে চান সেটাও কিন্তু হচ্ছে। আচ্ছা, আমি বা আমরা এই যে আইন রয়েছে এই আইন অনুযায়ী, বা এখানে পরিষ্কার করে বলছে MGNREGI এই অনুযায়ী 2000 কত 2000 এখানে কত লেখা আছে ঠিক ঝাপসা বোঝা যাচ্ছে না, 2005 অনুযায়ী এরকম হয়তো বলা আছে যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের দক্ষ অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। আচ্ছা, এই যে 100 দিনের কাজ বা 120 দিনে এখন সেই কাজ করা হচ্ছে, তো সেটাই কিন্তু বলছে আপনারা এখানে আবেদন করতে চান, আপনাদের রিকোয়েস্ট জানাচ্ছেন। অনুগ্রহ করে পূর্বক আমাদের যে আবেদনটি গ্রহণ করা হলে আমাদের পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে যুক্ত করা হলো, এটাই বলছে। মানে বেশি কিছু নেই, এখানে শুধুমাত্র ব্লগের নামটা লিখতে হবে, এখানে যে ব্যক্তি আবেদন করবে তার নামটা লিখতে হবে, তার যে পিতা বা মাতার নাম বা স্বামীর নাম সেটা এখানে লিখে দিতে হবে, বাস। তারপরে আপনাদের এখানে তারিখটা লিখতে হবে, এখানে কিন্তু পুরো নাম লিখে সই করতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রথমেই বলেছে আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা দিতে হবে, দ্বিতীয়ত বলেছে আপনার আধার কার্ড, এবং তৃতীয়ত বলেছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এবং 4 নম্বরে বলেছে জাতি শংসাপত্র যদি প্রযোজ্য হয়, অর্থাৎ আপনার যদি SC ST OBC কার্ড থেকে থাকে তাহলে সেটা কিন্তু দিতে পারবেন। তাহলে এটা গেল প্রথম পাতা। আচ্ছা, দ্বিতীয় পাতা আরেকটা রয়েছে, সেটা দেখি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় পাতা কিন্তু আরেকটা আছে। দ্বিতীয় পাতাতে কিন্তু এখানে পরিবারের যে বাকি তথ্যগুলো রয়েছে সেটা কিন্তু রয়েছে। আর দেখুন এখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে কি রয়েছে আমরা যদি একটু ডিটেলসে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে যে আবেদনকারীর নাম রয়েছে, এখানে পিতা বা স্বামীর নাম রয়েছে, এখানে পরিবারের পরিবারের প্রধান সদস্যের নাম এখানে লেখা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে এখানে ঠিকানা রয়েছে, যেমন গ্রাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা,
তারপর পিনকোড এগুলো দিতে হবে। তারপর পরিবারের সদস্যের তথ্য কিন্তু এখানে আপনাদের দিতে হবে, যেমন পরিবারের সদস্যের নাম, এখানে যার নাম লিখবেন, তার জন্ম তারিখ দিবেন, তার লিঙ্গ দিবেন, তার এসসি এসটি রয়েছে কিনা সেটা দিবেন, ভোটার কার্ডের পুরো নম্বরটা কিন্তু এখানে দিবেন, তারপর আধার কার্ডের পুরো নম্বরটা এখানে দেবেন, আধার কার্ডের সাথে যুক্ত এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে কিন্তু ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, শাখা, আইএফএসসি কোড, পুরো অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দিবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এরকম করে যতজন থাকবে ততজনের কিন্তু আপনারা এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কি বলছে, ঘোষণা, উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার বা আমাদের বিরুদ্ধে গৃহীত থেকে যে কোনো ব্যবস্থা নিতে মেনে নিতে আমরা বাধ্য থাকিব। অর্থাৎ কোনো যদি তথ্য আপনি ভুল দিয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে সেটা আপনারা কিন্তু অ্যাগ্রি করছেন বা আপনি কিন্তু সেটা মাথা পেতে নিতে বাধ্য থাকবেন। আচ্ছা, তারপর কি বলেছে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে পুরো নাম কিন্তু আবেদনকারীর স্বাক্ষর এখানে দিতে হবে বা সই বা পুরো নামটা লিখতে হবে, তারপরে সইটাও করতে হবে। আর এখানে রিসিভেন্ট করে কিন্তু তারা রিসিভ করে দিয়ে দেবে, অর্থাৎ এই যে বাকি অংশটা রয়েছে, এই যে দাগটা রয়েছে এখান থেকে ছিঁড়ে আপনাকে কিন্তু রিসিভ হিসাবে দিয়ে দিবে। কি বলছে এখানে আপনার নামটা লিখবে এবং যে আধিকারিক জমা নেবে তার সই স্বাক্ষর কিন্তু এখানে দিয়ে দিবে, সইশীল কিন্তু দিয়ে দিবে, এবং দিয়ে দিলে আপনারা এটা নিয়ে চলে আসবেন, আপনাদের কিন্তু জমা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এটার সাথে সাথে আরও একটা ইংলিশ ফর্ম আপনাদের দেওয়া হবে, যেটা হচ্ছে আধার সম্মতিপত্র, অর্থাৎ আধার সংক্রান্ত সম্মতিপত্র। আপনারা আপনাদের আধারটাকে যে ইউজ করার জন্য পারমিশন সেটা যে দিচ্ছেন সেটার জন্য কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করে দিতে হবে। আপনারা চাইলে এখানে ইংলিশে করতে পারেন বা এখানে কিন্তু আপনারা বাংলায় লিখতে পারেন। যেহেতু গোটা ফর্মটা আপনারা বাংলায় করেছেন তাহলে এটাও বাংলায় করে নেবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। কি বলছে, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার নাম সেটা কিন্তু লিখতে হবে। আমার জব কার্ড নম্বর যদি আপনাদের থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, কারণ এটা আপনি নতুন আবেদন করছেন। এবং আধার নম্বর প্রকল্পে এর অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বর ব্যবহারের জন্য যে বাস্তবায়ন করেন বা এই যে ব্যবহার করবে আপনার আধার কার্ডটাকে সেটাই কিন্তু আপনি পারমিশন দিচ্ছেন। এখানে কিন্তু আপনাকে তারিখটা লিখতে হবে, সাথে এখানে নাম, এখানে স্বাক্ষর বা টিপসই আপনাকে কিন্তু করে দিতে হবে। তো এই জিনিসটাও কিন্তু লাগবে। দেখুন, আধার কনসেন্ট ফর্ম বা আমরা বলতে পারি আধার সংক্রান্ত সম্মতিপত্র, আপনার আধার কার্ড থেকে যে বায়োমেট্রিক ব্যবহার করা হবে এটাকে কিন্তু আপনি পারমিশন দিচ্ছেন, সেটাই কিন্তু বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনারা এই যে জনকল্যাণ শিবির সেখানে গিয়ে জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। তাছাড়া কিন্তু এই আবেদন জব কার্ডের জন্য নানা রকম সময় চলতে থাকে, নানা সময় কিন্তু চলতে থাকে, সে আপনারা খোঁজ নিয়ে সেখানেও আবেদন করতে পারবেন। তো 3 দিন এই চলবে জনকল্যাণ শিবির, আজকে কালকে পরশু। তো আপনারা অবশ্যই যারা আবেদন করতে চান এইসব মনে করুন প্রকল্পে বা আরও যে অন্যান্য প্রকল্প রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে ধরে, আয়ুষ্মান ভারত থেকে ধরে, পিএম কিষাণ থেকে ধরে আরও নানা রকমের প্রকল্পতে আপনারা কিন্তু অনায়াসে এই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। কতদিন চলবে? 15 থেকে 17 জুন 2026। আপনারা কিন্তু 3 দিনের মধ্যে আপনাদের যাবতীয় কাজ সেটা কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হবো, অনেকেই বলছিলেন দাদা এই এসএমএসগুলো কেন আসছে, অনেকেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়েছেন যে এটা জনকল্যাণ শিবির কীভাবে কোথায় যাব বুঝতে পারছি না। তো আপনি আপনাদের আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আপনার জেলা অনুযায়ী আপনি প্রথমে আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লক সিলেক্ট করবেন এবং আপনি দেখতে পারবেন যে আপনার এলাকাতে কোথায় কিন্তু এই জনকল্যাণ শিবির হবে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতকে সেই শিবিরের আন্ডারে নেওয়া হয়েছে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে কাজ হবে বা কোন কোন ওয়ার্ডের কাজ কিন্তু এখানে হবে সেটাও কিন্তু সেখানে লেখা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটা ইগনোর করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।